সংক্ষেপে বলি যে যাই করি না কেন এটা নোট রাখা। আমাদের ডায়েরি আছে, তারপরে মোবাইলের নোট আছে, যে কোনো হতে, এবং কিছুদিন পর পর ওইগুলো আবার রিভিউ করা। এটাই হচ্ছে অ্যাক্টিভ রিডার লিসেনারের কাজ। আরেকটা হচ্ছে একটা রুটিন রাখা। কিরকম? যে আমি উইকে এই টাইমটা ইসে দিব, এই টাইম ইসে দিব, এই টাইমটা আমি জার্নাল পড়বো, এই টাইম ওই করব। এটা আর কি, আমি সেমিনার অ্যাটেন্ড করব, লেখা রাখবো, তারপরে রিভিউ এবং রিফ্লেক্ট। এই এতদিন পর পর আবার দেখবো যে নোটগুলো নিলাম, এগুলো আর কি। এটাই। সো তাহলে আমাদের দুইটা জিনিস গেল, একটা কি কি মাথায় রাখতে হবে টপিক সিলেক্ট করতে, আর কিভাবে আর কি একটা আইডিয়াতে আসা যায়। ঠিক আছে? মানে, এবং এখন হচ্ছে ফাইনালি টপিকে আসা। যে আইডিয়া তো আসলো, এখন নিউক্লিয়াসে মানে আরো সেন্টারে ঢোকা, একটা ফিল্ড থেকে আরো সেন্টারে ঢোকা। তো কিভাবে যাব? প্রথমত আমাদের একটা ব্রড এরিয়া অফ ইন্টারেস্ট চুজ করতে হবে, যে আমি আসলে কোন ফিল্ডে কাজ করতে চাই। আর এই কোন ফিল্ডটা চুজ করতে হলে আমাদের ওই বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে কোনটা ফিউচার ট্রেন্ড আছে, তারপরে কোনটা রেলিভেন্ট আছে, এইগুলা। তো যে কোনো একটা ফিল্ড আমি মনে করেন চুজ করলাম, এবং ওইটাকে ন্যারো ডাউন করে ফেলা। ন্যারো ডাউন অর্থাৎ একটা ফিল্ড কিন্তু অনেক ব্রড এরিয়া, ওইখান থেকে ন্যারো ডাউন করে একটা পসিবল একটা টপিকে চলে আসা। যেটা পসিবল টপিক বলতে মানে যেটা পসিবলি সলভ করা পসিবল, এরকম একটা টপিকে আনা। তো আমি একটু পরে উদাহরণ দিব যে আসলে কিভাবে করা যায়, এই নিউক্লিয়াস অফ দা আইডিয়ায় আসা যায়। তো এটার উদাহরণ, আচ্ছা একটু পরেই আছে উদাহরণটা। সো তাইলে প্রথমে কি হলো যে এটা ন্যারো ডাউন করে একটা টপিকে আসা। তো মেইন কথাটাই কিন্তু এটা, একটা ব্রড এরিয়া থেকে একটা টপিকে চলে আসা। যে যে কোনো ফিল্ড চুজ করা, ওই ফিল্ডের একটা ন্যারো ডাউন করে করতে করতে একটা টপিকে আসা। এটাই হচ্ছে মেইনলি কোনো একটা রিসার্চ আইডিয়া ডেভেলপ করার ওয়ে, যে ব্রড এরিয়া থেকে ন্যারো ডাউন করে একটা টপিকে আসা। এটাই মেইন কথা, আর কিছুই না। সো প্রথমত ওই প্রবলেমটা ফর্মুলেট করা, তারপরে ওটা নিয়ে পড়াশোনা করা। আর যখনই আমার টপিক সিলেক্ট হয়ে গেল, এই টপিক সিলেক্ট হওয়ার সাথে সাথে আমার ওইটার মানে ওইটার সাথে রিলেটেড যত লিটারেচার আছে বা ব্যাকগ্রাউন্ড স্টাডি আছে, এটা নিয়ে স্টাডি করা। এবং ওই স্টাডি করা থেকেই, তবে এখানে একটা জিনিস আছে যেটা আসলে আমাদের অ্যাভয়েড করতে হবে। যে ঠিক আছে, আমি প্রচুর স্টাডি করতেছি, মানে আমার টপিক সিলেক্ট হয়ে গেছে, কিভাবে ব্রড এরিয়া থেকে ন্যারো ডাউন করে আমি একটা টপিকে আসছি। একটু পরেই উদাহরণ দিব। টপিকে আসছি, ওই টপিক থেকে ওই টপিক রিলেটেড আমি ব্যাকগ্রাউন্ড স্টাডি করতেছি, কিন্তু এই এক্সটেন্সিভ লিটারেচার সার্ভে করা যাবে না, এই ট্র্যাপ টু অ্যাভয়েড। অর্থাৎ কেন করা যাবে না? অর্থাৎ আমি একটা টপিক নিলাম, ওই টপিকে যত রিসার্চ আছে প্রিভিয়াস, ওইটা আমি পড়া শুরু করে দিলাম মনে করেন। তো পড়তে পড়তে দেখা যাবে এটা কখনোই শেষ হবে না। কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কেন? কারণ এভরিডে এই কি এভরিডেতে ওই বিষয়ে রিসার্চ হচ্ছে, অর্থাৎ এভরিডে নতুন নতুন টপিক আসতেছে। অর্থাৎ আপনি যদি একেবারে ওইটা শেষ করতে যান, তাহলে কোনো দিনই শেষ হবে না। কেন? মনে করেন আজকে পড়তেছেন, আজকে একটা নতুন জিনিস আসছে, এর মানে কি ওইটা শেষ করে তারপরে যাবেন? তো পরের দিন আরেকটা আসবে। তো অর্থাৎ লিটারেচার রিভিউ একটা কন্টিনিউয়াস প্রসেস। সো এটা শেষ হোক তারপরে আমি নতুন আমার যে টপিকটা ওইটা নিয়ে কাজ করব, এটা ভাবা যাবে না। টপিক সিলেকশনের সাথে সাথে আমার লিটারেচার সার্ভে করতে হবে, একই সাথে আমার যে মাথায় যে জিনিসটা আইডিয়াটা আসছে, হ্যাঁ, যে ব্রড এরিয়া থেকে যে আইডিয়াটা সিলেক্ট করলাম, ওই আইডিয়া নিয়েও কাজ করা শুরু করে দিতে হবে। অর্থাৎ প্যারালালি কাজ করতে হবে দুইটা নিয়ে, যে একই সাথে লিটারেচার রিভিউও চলবে বা সার্ভে চলবে, আবার আমার যে আইডিয়া ওই আইডিয়া নিয়ে কাজও চলবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে লিটারেচার এক্সটেন্সিভ লিটারেচার সার্ভে অ্যাভয়েড করা, কারণ এটা কখনোই শেষ হবে না। হ্যাঁ। সো আর যদি স্টেপ বাই স্টেপ বলি, তাহলে কি? রিভিউ, আইডিয়া, রিসার্চ, রিপিট। অর্থাৎ প্রথমে একটু রিভিউ করলাম, ওইখান থেকে আইডিয়া বিল্ড আপ করে আমার রিসার্চ শুরু করে দিলাম, আবার রিভিউ করলাম, আবার রিসার্চ করলাম, মানে এটা প্রসেস, এটা আছে কন্টিনিউয়াস প্রসেস। সো কোটেশনে বলতে গেলে, এ স্কলার্স ওয়ার্ক ইজ নেভার ডান, ইভলভ উইথ দ্য লিটারেচার। অর্থাৎ পড়ার সাথে সাথে আমার কাজও এগিয়ে নিয়ে যাও। সো বেসিক আইডিয়া কি? যে
একটা টপিক এবং রিসার্চ শুরু করার বেসিক এর হচ্ছে একটা আইডিয়া চুজ করা, ওইখান থেকে ওই আইডিয়াতে অ্যাক্টিভ থাকা, অর্থাৎ লিটারেচার রিভিউ, পড়াশোনা করা এবং আমার নিজের কাজটাও এগিয়ে নিয়ে যাওয়া। একটা উদাহরণ, উদাহরণ হচ্ছে যেহেতু আমরা কমিউনিকেশনে, ইটি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, তো স্যাটেলাইট কমিউনিকেশন একটা ব্রড এরিয়া, ঠিক আছে। কমিউনিকেশন আরো আছে অন্য ধরনের। তো স্যাটেলাইট কমিউনিকেশন টেলিকমিউনিকেশনের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্রড এরিয়া, যে স্যাটেলাইট কমিউনিকেশন। এখন স্যাটেলাইট কমিউনিকেশন কিন্তু অনেক ধরনের স্যাটেলাইট আছে। কি কি? জিও, মিও, লিও। অর্থাৎ জিও হচ্ছে জিও স্টেশনারি, যেটা লিও হচ্ছে লোয়ার আর্থ অরবিট, এটা তো জানেন সবাই। তারপর মিও, মিডিল আর্থ অরবিট স্যাটেলাইট। তো এগুলো হচ্ছে কিন্তু সাবফিল্ড। একটা মেন ফিল্ড হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন, এখান থেকে সাবফিল্ড তিনটা স্যাটেলাইট কমিউনিকেশন, লিও, মিও, জিও। এখন প্রত্যেকটারই আবার এরকম আছে যে পাওয়ার, তারপর হ্যান্ড অফ ক্যাপাবিলিটি, নেটওয়ার্ক টপোলজি। লিওর মধ্যে এরকম তিনটা জিনিস আছে। হ্যান্ড অফ ক্যাপাবিলিটি মানে কি, যেহেতু লিওতে একই অরবিটে অথবা ভিন্ন ভিন্ন অরবিটে অনেকগুলো লিও স্যাটেলাইট আছে, তো এদের নিজেদের মধ্যে কমিউনিকেশনের জন্য বা হ্যান্ড অফটা কি, মানে কোন স্যাটেলাইট থেকে হ্যান্ড অফ টেকনোলজি হয়তো বা স্ট্র্যাটেজি আপনারা জানেন হয়তো। হ্যান্ড অফ হয় হচ্ছে, যেমন আমরা ফোনে কথা বলি, যে ফোনে কথা বললে কি হয়, যে একটা টাওয়ারের আন্ডারে থাকলে নেক্সট টাওয়ারের আন্ডারে চলে গেলে কিন্তু এখানে হ্যান্ড অফ হইতে হয়। অর্থাৎ এই আমার কমিউনিকেশনটা একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে কানেক্ট করার যে ইয়েটা, স্ট্র্যাটেজিটা আর কি, ইজিলি বলতে গেলে। তো লিওতেও এই একই ব্যাপার আছে। এখন এই হ্যান্ড অফের মধ্যে আবার কোনটার সাথে কোনটা, যেমন ইন্টার স্যাটেলাইট হ্যান্ড অফ, অর্থাৎ একই দুইটা লিও স্যাটেলাইটের মধ্যে হ্যান্ড অফ হইতে পারে। তারপরে স্যাটেলাইট টু গ্রাউন্ড হইতে পারে, ইন্টারা এবং ইন্টার অরবিটাল, অর্থাৎ একই অরবিটে বা ভিন্ন ভিন্ন অরবিটের দুইটা এর মধ্যে। তারপর হরিজন্টাল এবং ভার্টিক্যাল। হরিজন্টাল বলতে স্যাটেলাইট টু স্যাটেলাইট অথবা স্যাটেলাইট টু গ্রাউন্ড, যেটা এটা আর কি। তো এই যে হ্যান্ড অফ, এর মধ্যে যে কোনো একটা নিয়ে কাজ করে। তো এই ব্রড এরিয়াটা কি স্যাটেলাইট কমিউনিকেশন, আর এই যে নিচের চারটা, এটা চারটা আলাদা আলাদা টপিক। তো আমি কোন টপিকে নিয়ে কাজ করতে চাই, এখান থেকে একটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ ব্রড এরিয়া থেকে ন্যারো ডাউন করে আমি হ্যান্ড অফ নিয়ে কাজ করতে চাই, নাকি পাওয়ার হ্যান্ডেলিং নিয়ে কাজ করতে চাই, নাকি নেটওয়ার্ক টপোলজি নিয়ে কাজ করতে চাই। নেটওয়ার্ক টপোলজি নিয়ে কাজ করতে চাইলে ওখানেও অনেকগুলো আরো সাবফিল্ড আছে, ওইখান থেকে একটাতে যাও। এখন আমি যেহেতু অ্যান্টেনা নিয়ে রিসার্চ করি, মাইক্রোওয়েভ অ্যান্টেনা, তো আমি মাইক্রোওয়েভ অ্যান্টেনার একটা উদাহরণ দিই। যেমন অ্যান্টেনা একটা ব্রড এরিয়া। আমি, আমাকে কেউ যদি বলে আপনি কি নিয়ে করেন, আমি কিন্তু শুধু বলতে পারবো না যে অ্যান্টেনা নিয়ে করি। আসলে আমার খুব পার্টিকুলারলি বলতে হবে যে হ্যাঁ, অমুক অ্যান্টেনার অমুক অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, ঠিক আছে। তো অ্যান্টেনা হচ্ছে ব্রডার ফিল্ড। এর মধ্যে ট্রান্সপারেন্ট ফ্লেক্সিবল অ্যান্টেনা আছে, রিকনফিগারেবল অ্যান্টেনা আছে, বায়ো অ্যাপ্লিকেবল অ্যান্টেনা আছে, আরো অনেক ধরনের আছে, এখানে উল্লেখ করি নাই। যাই হোক, তো এর মধ্যে একটা রিকনফিগারেবল অ্যান্টেনা। এখন রিকনফিগারেবলের মধ্যে আবার প্যাটার্ন আছে, পোলারাইজেশন রিকনফিগারেবিলিটি আছে, ফ্রিকোয়েন্সি রিকনফিগারেবিলিটি আছে। এখন আমি কি আহ, এর মধ্যে কোনটা নিয়ে কাজ করতে চাই? আমি যদি পোলারাইজেশন রিকনফিগারেবিলিটি নিয়ে কাজ করতে চাই, তাহলে এর মধ্যেও আবার অনেকগুলো ভাগ আছে, যে লিনিয়ার থেকে সার্কুলার, লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড, এরকম। এখন মনে করেন আমি এর মধ্যে লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডের টপিকটা চুজ করলাম। এখন এইটা যখনই চুজ হয়ে যাবে, তখনই মানে আমি এইটা নিয়ে রিসার্চ আর রিভিউ করবো। এখন ওইটা করতে গিয়ে দেখা যায় যে এর মধ্যে আবার এই জিনিস, এই যে লেফট হ্যান্ড টু রাইট হ্যান্ড, এটা আবার অনেক মাধ্যমে করা যায়। ইলেকট্রিক্যালি করা যায়, অপটিক্যালি করা যায়, ফিজিক্যালি করা যায়, ম্যাটেরিয়াল দিয়ে করা যায়। তো এর মধ্যে আবার আমি কোনটা ইউজ করব? এভাবেই মূলত একটা ব্রড এরিয়া থেকে টপিক সিলেক্ট করতে হয়, বা একটা ইসে আসতে হয়, একটা টপিকে আসতে হয়। তো মনে করেন আমি ইলেকট্রিক্যালি করতে চাই, তাহলে এই রিলেটেড রিভিউ করব, লিটারেচার রিভিউ করব, এখান থেকে আমার আসলে আইডিয়া চলে আসবে। এটাই। আরেকটা জিনিস বলছিলাম, যে টপিক সিলেক্টরে রিসেন্ট ট্রেন্ড মাথায় রাখতে হয়। তো বর্তমানে ট্রেন্ড কি 6G, এবং এটা কি 2028 সালে এটা মার্কেটে আসবে। বেসিক্যালি 30 সালে আর কি অফিসিয়ালি আসবে, 28 সালে মোটামুটি সফট ভাবে আসবে আর কি। তো 30 সালে আর কি এটা কমার্শিয়ালি রোল আউট করবে। অর্থাৎ 6G রিলেটেড যত টেকনোলজি আছে সেগুলো সবই ট্রেন্ডি, কারণ 30 সালে আসবে। এবং এটা খুব, যেমন 5Gর কমার্শিয়াল রোল আউট হয়েছে 20 সালে, কিন্তু আমরা কিন্তু এখনো 5G ইউজ করি না বাংলাদেশে, কারণ অনেক দেশেই এখনো করে না। তার মানে কি, অলরেডি 4-5 বছর হয়ে গেছে কিন্তু এখনো ফুললি হয় নাই, ডিপ্লয়েড হয় নাই। অর্থাৎ এটা কিন্তু এখনো চলতেছে, অর্থাৎ কেউ 5G নিয়ে কাজ করলে সেটাও কিন্তু রিসেন্ট।
কিন্তু আমাদের ফিউচার চিন্তা করতে হবে। আর একটা কথা বলছিলাম যে ফিউচার চিন্তা করতে, তাহলে 6G রিলেটেড যে কোনো টেকনোলজি নিয়ে কাজ করা কিন্তু একটা খুবই ট্রেন্ডি এবং রিসেন্ট, কি বলে, রেলিভেন্ট। তো যেমন আমি অ্যান্টেনা পার্সপেক্টিভ উদাহরণ দিচ্ছি, কারণ আমি এটা নিয়েই করি, তো এই কারণে বলতেছি আর কি। তো এটা যে কোনো হিসেবেই হিসাব করা যেতে পারে। যেমন অ্যান্টেনা হিসেবে আমি যদি, যেহেতু 6G, তো 6G-তে এই যে অ্যান্টেনাগুলো, অর্থাৎ মিমো অ্যান্টেনা, তারপর মাল্টিবিম অ্যান্টেনা, তারপর কোলোকেটেড অ্যান্টেনা, তারপরে রিফ্লেকটিভ ইন্টেলিজেন্স সারফেস অ্যান্টেনা, রিকনফিগারেবল অ্যান্টেনা, তারপরে আইবিএফডি অ্যান্টেনা, মিলিমিটার ওয়েভ বা ট্রান্স অ্যান্টেনা, ওয়্যারেবল অ্যান্টেনা, এগুলো সবই রিসেন্ট এবং ট্রেন্ডি, এবং এটা 6G-তে খুবই ইম্পর্টেন্ট কিছু অ্যান্টেনায়। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাজ এ ডিজাইন টুলের জন্য ডিজাইন। তো এগুলো নিয়ে আমি কিন্তু কাজ করলে অবশ্যই ট্রেন্ডি এটা, এবং এটা নিয়ে অনেক দিন কাজ করা যাবে। আসলে এটা প্রায় 40-50 সাল পর্যন্ত এগুলো নিয়ে চলবে। হ্যাঁ। সো এটা, তারপর আরো একটা টপিক আছে, যেমন মোবাইলের এক্ষেত্রে অ্যান্টেনা অন ডিসপ্লে, এটা একেবারে কাটিং এজ একটা টেকনোলজি, এখনো আসেই নাই। হ্যাঁ। সো এটা নিয়ে করা যেতে পারে, এরকম আর কি। যাই হোক, সো আমরা আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে আসলে একটা ব্রড এরিয়া থেকে অ্যাকচুয়ালি টপিক সিলেক্ট করতে হয়, এবং ওই টপিক থেকে আইডিয়া কিভাবে ডেভেলপ করতে হয়। ব্রড এরিয়া থেকে ন্যারো ডাউন করে আমার টপিক আসতে হবে, ওই টপিক থেকে আসলে লিটারেচার রিভিউ করতে করতেই আমার আইডিয়া ডেভেলপ হবে। আচ্ছা, এখন পাবলিকেশন রিলেটেড কিছু টার্ম বলি। এসকোপাস, তারপর এসসিআই, এগুলো কিছু ইন্ডেক্সিং, এগুলো হয়তো জানেন। হ্যাঁ, না জানার কিছু নাই। এটা হচ্ছে মানে আমরা যে পাবলিশ করব, বা আমরা যে এই যে পেপার পড়বো, বা আহ, আহ, উম, মানে প্রিভিয়াস যে স্টাডি করব, এটা কোথা থেকে করব, এটা নিয়ে অনেকগুলো ডাটাবেস আছে। একাডেমিক একাডেমিক অনেক ডাটাবেস আছে। এর মধ্যে গুগল স্কলার, তারপরে স্কোপাস, তারপর রিসার্চ গেট, তারপর ক্লারিভেট বা ওয়েব অফ সায়েন্স, তারপর সেমান্টিক স্কলার, এরকম অনেক ডাটাবেস আছে। হ্যাঁ, তো এখানে গেলেই কিন্তু আমরা আসলে এই এই ডাটাগুলো পাবো, অর্থাৎ যত পাবলিকেশন আছে, হ্যাঁ, প্রিভিয়াস, তারপরে যত একাডেমিয়ানরা যা যা করেন তাদের একটা ডাটাবেস এখানে। তো গুগল স্কলার নাম শুনছি সবাই, আশা করি। এটা এমনই একটা জিনিস যেখানে আসলে প্রিভিয়াস ডাটাবেস বা অথরদের ডাটাবেস থাকে, যে বিভিন্ন অথররা যারা তাদের নামের আন্ডারে যে পাবলিকেশন গুলো করেন, সেই ডাটাবেসটা কিন্তু এখানে থাকে। তো এইখানেই আর কি এটা। এখন আর আরো কিছু টার্ম, যেটা ইম্প্যাক্ট ইম্প্যাক্ট ফ্যাক্টর, এটা মূলত জার্নালের ইম্প্যাক্ট। সো এটা কি ইম্প্যাক্ট ফ্যাক্টর, যত হাই হয় তত ভালো। এটা দ্বারা বোঝায় ওই জার্নালের পেপারগুলো কি পরিমাণ সাইটেশন হয়। সাইটেশন কি? সাইটেশন হচ্ছে আমি যদি একটা পেপার করি, তো আমার এইখানে যে রেফারেন্স গুলো ইউজ করব, অর্থাৎ যে প্রিভিয়াস স্টাডি গুলো করছিলাম, ওটা তো মেনশন করতে হবে। হ্যাঁ, তো এইটা ওই যাদের থেকে মেনশন করব ওদেরকে বলে সাইট করা আর কি, যে ওই পেপারগুলোকে সাইট করেছি আমি। এটা পরে আরো ডিটেলসে আসবে। যাই হোক, আর অথার ইমপ্যাক্টের কিছু ব্যাপার আছে। আপনারা গুগল স্কলারে গিয়ে কোনো অথরের প্রোফাইলে গেলে দেখবেন এইচ ইন্ডেক্স এত, এইচ ইন্ডেক্স 5 বা এইচ ইন্ডেক্স 4 বা এইচ ইন্ডেক্স 12, এর মানে হচ্ছে কোনো অথরের এইচ ইন্ডেক্স 12 মানে তার মিনিমাম 12টা পাবলিকেশনে, হ্যাঁ, 12 বা তার বেশি সাইটেশন আছে। বা এইচ ইন্ডেক্স 5 মানে তার কমপক্ষে 5টা পাবলিকেশনে 5 বা তার বেশি সাইটেশন আছে। এইচ ইন্ডেক্স 3 মানে তার 3টা পাবলিকেশনে 3টার বেশি সাইটেশন আছে। তো এইটা এইচ ইন্ডেক্স 10, 12, 20, যত বেশি হয় ততই ভালো আর কি। অর্থাৎ ওই অথার ওই টপিকে, তো আমরা যখন সুপারভাইজার ইয়ে করব, সিলেক্ট করব বা খুঁজবো, তখন আসলে তাদের গুগল স্কলার প্রোফাইল গিয়ে দেখবো তাদের এইচ ইন্ডেক্সিং কিরকম আছে। যদি 10-এর উপরে থাকে, মানে হ্যাঁ, উনি ওই ফিল্ডে আসলে ভালোই কাজ করতেছেন। ঠিক আছে। জি ইন্ডেক্স এরকম একটা ইন্ডেক্সিং, এগুলো তেমন ইউজ হয় না, এইচ ইন্ডেক্সটাই বেশি ইয়ে হয়। জি ইন্ডেক্স হচ্ছে যদি জি ইন্ডেক্স যদি 10 হয়, এর মানে হচ্ছে তার 10টা পেপারে 10 স্কোয়ার সাইটেশন, টোটাল সাইটেশন, তার 10টা পেপারের টোটাল সাইটেশন তার স্কোয়ার, অর্থাৎ 100টা। তারপর টপ যে 10টা পেপার আছে, ওই 10টা পেপারের টোটাল সাইটেশন 100, যদি 12 হয় এর মানে 144, এরকম আর কি। তারপর আই10 ইন্ডেক্স যদি 10 হয়, এর মানে তার 10টা পেপারে 10টা করে সাইটেশন আছে। আই10 ইন্ডেক্স ওই গুগল স্কলারেই পাওয়া যায় অথর প্রোফাইলে গেলে। তো এগুলো মাথায় রাখতে হয়, সুপারভাইজার মূলত সিলেক্ট করার জন্য ওই সময় কাজে লাগে।